আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ফারুক আহমেদ 21শে আগস্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। এরও 4-5 দিন আগে আপডেটটা আমি আপনাদের দিয়েছিলাম, অনেকে বিশ্বাস করেননি, অনেকে বলেছেন ভিউ ব্যবসায়ী। দিন শেষে যা বলেছি শতভাগ মিলেছে। এখন যেটা বলতে যাচ্ছি, যে আলোচনাটা আপনাদের সাথে করতে যাচ্ছি, সেটাও বোধ করি 100% মিলতে যাচ্ছে এবং মিলবে। আমি 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। 1 নাম্বার হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্টের যে লক্ষ্য, যে টপ 3 গোলস তিনি সেট করেছেন, তার 1 নাম্বারটা হচ্ছে কোচ সংক্রান্ত, 2 নাম্বারটা হচ্ছে কিউরেটর সংক্রান্ত, এবং তৃতীয় ইস্যু যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক্সিস্টিং বোর্ডের পুনর্গঠন সংক্রান্ত। 1 নাম্বার আলোচনা আমি শুরুতেই যেতে চাই, কোচ সংক্রান্ত। চন্ডিকা হাথুরু সিং এর সেপ্টেম্বরের যে ইস্যুটা আমি বলছিলাম, যে সেপ্টেম্বরের পরে আসলে তার মেয়াদ থাকবে না, এর আগে আমি ডিসকাশনে বলেছিলাম, এবং চলতি পাকিস্তান সিরিজটাই আসলে তার শেষ অ্যাসাইনমেন্ট, এই আলোচনাটাও আমি করেছিলাম আরো 1 মাস আগে, এবং সেটাই সত্য হতে যাচ্ছে। বাপের বেয়ারা সন্তান চন্ডিকা হাথুরু সিং, এখন এমন একটা অবস্থা হয়েছে তার আসলে ওই গার্ডিয়ানরা কেউ নাই, রক্ষা করার জন্য তাকে কেউ নাই। যেই বাসের থেকে তিনি বড় কঞ্চি হয়ে গিয়েছিলেন, সেই বাসও আসলে এখন ঝরে পড়েছে, উপড়ে গেছে। তো চন্ডিকা হাথুরু সিং বাংলাদেশের ক্রিকেটকে যেভাবে নর্দমার কিটে পরিণত করার চেষ্টা করেছেন, লক্ষ্যহীন ভাবে একটা দল পরিচালনা করার চেষ্টা করেছেন, বাংলাদেশের ক্রিকেট কাঠামো, বাংলাদেশের সিলেকশন থেকে শুরু করে ক্রিকেট বোর্ডের পরিচালকদেরকে যেভাবে নেড়েছেন ছেড়েছেন, সেই হেড কোচের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর থাকছে না। প্রতি মাসে প্রায় $40,000 স্যালারি এবং আনুষঙ্গিক সুযোগ সুবিধা সহ হেড কোচের দায়িত্ব পালন করা চন্ডিকা হাথুরু সিংহের দায়িত্বের ইতি ঘটছে খুব দ্রুত, এবং এই ডিসিশনটা অলরেডি হয়ে গেছে। পরিচালনা পর্ষদের যে কজন সদস্য রয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ডিরেক্টর রাইট নাও অ্যাক্টিভ টু রান বিসিবি, তারা এবং ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ এই ডিসিশনটা অলরেডি নিয়ে নিয়েছেন। ফারুক আহমেদ এবং তার পরিচালনা পর্ষদ দুটা বিকল্প নিয়ে ভাবছেন। একটা হচ্ছে চন্ডিকা হাথুরু সিংকে জাতীয় দল থেকে সরিয়ে দিয়ে ওই যে আন্ডার 19 দলগুলো অথবা নারী দল, এরকম কোন একটা দায়িত্ব দেওয়া যায় কিনা, নারীদের সাথে একটু কাজ করলেন, অথবা বয়স ভিত্তিক স্কুল ক্রিকেট থেকে উঠে আসা ক্রিকেটারদের সাথে আগামী কয়েকদিন কাজ টাজ করে তারপরে তাকে বিদায় বলে দেওয়া হলো। এটা একটা বিকল্প। এই পরিকল্পনাটা অনেকের মধ্যে রয়েছে। সিরিয়াসলি বলতেছি ভাই, আমি ফাইজলামি করতেছি না, যদিও ব্যাপারটা শুনলে ফাইজলামি মনে হয়। বাংলাদেশের ক্রিকেট নিয়ে চন্ডিকা হাথুরু সিং অনেক ফাইজলামি করেছে, সো এটা হইতেই পারে, এটা ফাইজলামি না। উঠতি ক্রিকেটারদের নিয়ে তিনি একটু কাজ টাজ করলেন, এটা একটা। আর দ্বিতীয় যেটা, তাকে এক্সট্রা টাকা দিয়ে বলে দেয়া, ভাই তুই আর আমাদের এখানে আসিস না। থাকে না যে অনেক সময় আপনি দেখবেন যে অনেক পাবলিক আছে রেগুলার টাকা ধার চায় এবং বলে যে আমি অমুক ডেটের মধ্যে আপনাকে শোধ করে দিব, এটা করবো সেটা করবো, কিন্তু দিন শেষে তারা আসলে সেটা দেয় না। এরকম অনেক লোক পাবেন আপনারা লাইফে। সো এদের ক্ষেত্রে কি, যে একবারে ধরেন আপনি কিছু টাকা দিলেন, ভাই আর তুই আমার কাছে চাইস না, এটা ফেরত দেওয়ারও দরকার নেই। চন্ডিকা হাথুরু সিং এর ক্ষেত্রে সেইটাই অ্যাপ্লাই করার সেকেন্ড অপশনটা নিয়ে ভাবছে ক্রিকেট বোর্ড, যে তার যে পাওনা তার সাথে কিছু অ্যাড করে চুক্তি অনুযায়ী তাকে একদম বিদায় করে দেয়া। নাজমুল আবেদিন ফাহিম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন ডিরেক্টর, তিনি একটা দারুণ কথা বলেছেন। সেটা হচ্ছে চন্ডিকা হাথুরু সিংকে না রাখলে কিছু আর্থিক ক্ষতি হবে, আর যদি আমরা রেখে দিই তাহলে তার থেকেও বেশি ক্ষতি হবে। খুবই দারুণ একটা স্পিচ তিনি দিয়েছেন, খুব দারুণ একটা বক্তব্য দিয়েছেন। নাজমুল আবেদিন ফাহিম নিজেও তো আসলে কোচিং ক্যারিয়ারের সাথে যুক্ত ছিলেন দীর্ঘ সময়, বাংলাদেশের সব রথী মহারথীদের সাথে তিনি কাজ করেছেন সাকসেসফুলি। তো তিনি যে মন্তব্যটা করেছেন, এটা কিন্তু দার্শনিকভাবে, দর্শনগতভাবে কিন্তু এটা ডেপথ রয়েছে, এবং এটাই সত্য। এই বদমাইশ কোচকে যদি আমরা না রাখি, কিছু টাকা পয়সা হতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যাবে। ক্রিকেট বোর্ডে তো আর টাকার অভাব নেই। একটা স্টেডিয়াম বানানোর জন্য তারা 2,500 কোটি টাকা প্ল্যান করেছিল। সো 5-7 কোটি টাকা যদি হেড কোচকে দিয়ে দেওয়া লাগে, এত টাকাও লাগবে না ইনফ্যাক্ট, তাহলে সেটা তো আসলে লসের কিছু নেই। কিন্তু রাইখা দিলে যে বিপদটা ঘটবে ভবিষ্যতে, সেটা কিন্তু ভাই, ফারুক আহমেদ এখন প্রেসিডেন্ট রয়েছেন, চন্ডিকা হাথুরু সিং যেই মানের গুটিবাজ, দেখবেন যে কয়েকদিন পরে ফারুক আহমেদ তিনি নিজের চেয়ার থেকে সরে গেছেন। সিরিয়াসলি ভয়ঙ্কর ভাই, এর আসলে কেউ বিশ্বাস করতে পারে না। সো নাজমুল আবেদিন ফাহিমের ওই কথাটা অ্যাপ্লাই করাটা প্ল্যান বি হিসেবে কাজ করছে। আর 1 নম্বর প্ল্যান হিসেবে যে নারী দল, অনূর্ধ্ব 19 দল, স্কুল ক্রিকেট থেকে উঠে আসা পোলাপানদের সাথে তাকে কাজ করানো যায় কিনা বাকি সময়টা। দ্বিতীয় পয়েন্ট যেটা, গামিনী ডি সিলভা। আমি ফারুক আহমেদের সংবাদ সম্মেলনে একটা কথা বলেছিলাম, আপনারা হয়তো সেটা শুনেছেন, যে মিরপুরে যদি আসলে মানে কোনো কৃষকের হাতেও দিয়ে দেওয়া হতো, তারপরে কিছু ফসল ফলতো। গামিনী ডি সিলভা বছরের পর বছর ধরে মিরপুরের উইকেটের দায়িত্বে, এবং সেখানকার উইকেটের ক্যারেক্টার কেমন হওয়া উচিত, কেমন হয়েছিল, ক্রিকেটারদের ডিমান্ড কি, টুর্নামেন্টের ডিমান্ড কি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিমান্ড কি, কোনো কিছুই মিট করতে পারেন নাই। বরং কিউরেটর হিসেবে যিনি বস, সাধারণ গ্রাউন্ডসম্যানদের তাদের টাকা মাইরে দিয়ে তিনি শ্রীলঙ্কায় চলে গেছেন। এটাকে আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার আগে যারা ছিলেন,
তাদের অনেকেই জাস্টিফাই করার চেষ্টা করেছেন যে না আসলে এটা আমরা শোধ করে দেবো, এটা ভুল বুঝাবুঝি। এই ভুল বুঝাবুঝি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা পাবলিককে তাদের ব্যাপারে ভুল বোঝান এবং গামিনী ডি সিলভার মতো একটা চোরকে ভালো রাখার চেষ্টা করেন। এটা কি হইতে পারে? এটা হয়, এটা হওয়া উচিত। নীল রঙের ট্রাউজার পরে যেভাবে তিনি প্রতিদিন একই রূপে মিরপুরে হাজির হন, মিরপুরের উইকেট, মিরপুরের মাঠকে ঠিক গত 14 বছরে একই রূপে তিনি রেখেছেন, কোনো পরিবর্তন নেই, কোনো উন্নতি নেই, তার ট্রাউজারের মতো। সো এই নীল রঙের ট্রাউজার পরা কোচকে, কোচ ঠিক না, তিনি একসময় আম্পায়ার ছিলেন, আম্পায়ার থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে কিউরেটর বানিয়ে দিয়েছে। তাকে বিদায়ের ব্যাপারটা একদম ডিসাইডেড, একদম ডিসাইডেড, সিরিয়াসলি একদম ডিসাইডেড, এবং এটা নিয়ে কোনো ধরনের সংশয় নেই। চন্ডিকা হাথুরুসিংহকে বিদায় করার আগেই এই অথর্ব কিউরেটরকে বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রি থেকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জব থেকে বাদ দেওয়ার পরিকল্পনা হয়ে গেছে এবং তাকে পোষার ক্ষেত্রে, পালার ক্ষেত্রে বিসিবিতে যারা ভূমিকা রেখেছে বছরের পর বছর, তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনা হবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, এই ডিসিশনটা হয়ে গেছে, সে যেই হোক না কেন। এত বছর থেকে একজন, এখন এখানটা অনেকে সয়েল সায়েন্টিস্টের কথা বলবে যে সয়েল সায়েন্স এটা ওটা, মিরপুরে এটা হয় না, ওটা হয় না, ঠিক আছে, এরকম চাপাবাজিগুলো আমরা শুনেছি বছরের পর বছর ধরে। সো এগুলো আসলে এখন আর কাজ করবে না। যদি মিরপুরে কোনো কিছু নাই হয় সেখানকার মাটির কারণে, তাহলে গামিনী ডি সিলভার আমার দরকারটা কি? তাহলে তো ওখানে আমিও যদি উইকেট বানাই সেমই হবে, তাই না? সেমই হবে, আমি উইকেট বানাইলে ওই 80 রান টি-20-তে, আর ওয়ান ডেতে হচ্ছে 220 রান হবে। তো তাহলে গামিনী ডি সিলভার দরকারটা কি? থার্ড যে পয়েন্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে যারা রয়েছেন তাদের মধ্য থেকে আরো কয়েকটা উইকেট পড়বে, সিরিয়াসলি পড়বে। এবং এখানটায় অন্তত দুজন ক্রিকেটার না, ক্রিকেট বোর্ড পরিচালকের নাম আসছে। একজন হচ্ছে তিনি অনেক ইংলিশ বলেন, আমি নাম উল্লেখ করব না, সবাই আমাদের পরিচিত, তিনি অনেক ইংলিশ বলেন। তিনি যদি বাংলা কথা বলেন হচ্ছে 2 মিনিট, তার মধ্যে 2.25 মিনিট তিনি ইংলিশেই কথা বলেন এবং তার কথা বুঝতে খুব টাফ হয়। যতটুকু আমি জানতে পেরেছি যে তিনি স্পোর্টস অ্যাডভাইজার, আমাদের সম্মানিত স্পোর্টস অ্যাডভাইজার আসিফ মাহমুদের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্রথম মিটিংটা হয়েছিল সেখানটাও তিনি উপস্থিত ছিলেন। তিনি সরাসরি আওয়ামী পরিবারের একজন সদস্য এবং সেখানটাও তিনি তার ইংলিশ অব্যাহত রেখেছিলেন, একটা লিডিং রোল প্লে করার চেষ্টা করেছিলেন, অনেক ভুংলাং বোঝানোর চেষ্টা করেছিলেন। তার উইকেটটা পড়ছে, কারণ আই থিঙ্ক তিনি যেভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন সেটা আসলে কেউ ভালোভাবে বুঝতে পারেনি, যেমন না আমরা সাংবাদিকরা অনেক সময় বুঝতে পারতাম না তার ইংলিশের কারণে। সো তার উইকেট পড়ছে মোটামুটি নিশ্চিত। তিনি ক্রিকেট বোর্ডে এখনো পরিচালক, কিন্তু তাকে রাখা হচ্ছে না। আরেকজন সাবেক অধিনায়ককে আমি যতটুকু শুনেছি ক্রিকেট বোর্ড থেকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা আলোচনা রয়েছে এবং এই দুজনকে আপাতত ক্রিকেট বোর্ডের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার যেমন আলোচনা রয়েছে, একই সাথে পোর্টফোলিও মানে যার যে দায়িত্বটা রয়েছে, ক্রিকেট বোর্ডে 23টা কমিটি রয়েছে, এগুলোকেও রিশাফেল করার একটা পরিকল্পনা রয়েছে এবং এখানটায় অনেকেই নতুন করে অনেক দায়িত্ব পাবেন, কারণ অনেক কমিটির চেয়ারম্যানরা এই মুহূর্তে লাপাত্তা, পলাতক, তাদের সাথে কেউ কন্ট্যাক্ট করতে পারছে না। সো ওই ডিপার্টমেন্টগুলো, যেমন আমি বলি আজম নাসিরের কথা আমি বলতে পারি, তিনি যে দায়িত্বে ছিলেন সেটা হচ্ছে আপনার ডিসিপ্লিনারি কমিটি। আবার যদি আমরা বলি আপনার নাদেল সাহেবের কথা, তিনি ছিলেন উইমেন উইংয়ের। তো ইনারা তো কেউ এভেলেবেল না, এরকম আরো অনেকে এভেলেবেল না। সো তাদের পোর্টফোলিওগুলো এক্সিস্টিং বোর্ডে যারা রয়েছে তাদেরকে দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে, মানে একজনের দায়িত্বে 3-4টা ডিপার্টমেন্ট পড়বে। একজনের দায়িত্বে যেমন 3-4টা মন্ত্রণালয় পড়েছে রাইট নাও, বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার রয়েছে ঠিক ওভাবেই পড়বে। সো লং স্টোরি যদি শর্ট করি, চন্ডিকা হাথুরুসিংহের চাকরি যাচ্ছে, সেপ্টেম্বরের মধ্যেই যাচ্ছে। চন্ডিকা হাথুরুসিংহ হচ্ছে বাপের বেয়ারা সন্তান। সো তাকে আসলে যারা প্রশ্রয় দিয়েছিল গার্ডিয়ান, তারা নেই, চন্ডিকা হাথুরুসিংহকে যেতেই হবে। গামিনী ডি সিলভাকে বাংলাদেশের ক্রিকেটের হিস্ট্রি থেকে মুছে ফেলার পরিকল্পনা করা হয়েছে এবং তার চাকরি চন্ডিকা হাথুরুসিংহের আগেও যেতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক্সিস্টিং যে কমিটি রয়েছে সেই কমিটি থেকে অন্তত 2জন পরিচালককে সরিয়ে দেওয়ার একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে একজন পরিচালক অতিরিক্ত ইংলিশে কথা বলেন এবং তার 2 মিনিটের আলোচনায় 2.25 মিনিটই থাকে ইংলিশ। হিন্টস দিয়ে দিলাম, আপনারা বুঝে নেবেন, আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।